আচ্ছা, তোমাদের এই যে যে ফিল্ম প্রোডাকশনটা চালাচ্ছ, এইটার নাম আর্যকন্যা কেন? অ্যাকচুয়ালি আর্যকন্যা ফিল্মস নামটা এসছে। তুমি তো ফিল্ম মেকিং স্কুলে অলরেডি অ্যাডমিশন নিয়েছো বা পড়ছো। তো যারা শিখতে চাইছে ফিল্ম মেকিং, স্কুলে ভর্তি হওয়াটাই কি দরকারি একদম? না, অ্যাকচুয়ালি বলতে গেলে নমস্কার, আপনারা দেখছেন অরিজিনাল অরিজিন। আমি আছি আপনাদের সঙ্গে রাহুল। আজকের আমাদের গেস্ট সূর্যাংশু চন্দ্র। উনি একজন এডিটর, তার পাশাপাশি EIAF প্রোডাকশনের ডিরেক্টর। আজকের আমাদের আলোচ্য বিষয় শর্ট ফিল্ম মেকিং নিয়ে। তো চলুন সরাসরি কথা বলা যাক সূর্যাংশুর সাথে। তুমি তো ফিল্ম মেকিং স্কুলে অলরেডি অ্যাডমিশন নিয়েছো বা পড়ছো। যারা শিখতে চাইছে ফিল্ম মেকিং, স্কুলে ভর্তি হওয়াটাই কি দরকারি একদম? ফিল্ম স্কুল থেকে যারা ডিরেকশন দিতে চাইছে, এই ডিরেকশনের জন্য ফিল্ম স্কুল বলে কিছু তৈরি হয়নি যদিও, এবং হবে না ভবিষ্যতে আশা করছি। আচ্ছা। কারণ ডিরেকশন এমন একটা ফিল্ড যেটাতে তোমাকে সবকিছু জানতে হবে, সেটা স্ক্রিন প্লে রাইটিং হোক, সেটা এডিটিং হোক, এবং এক্সেট্রা এক্সেট্রা সবকিছু। তো ফিল্ম স্কুল মেইনলি শেখায়, বা তুমি ফিল্ম স্কুলে গেলে এমন যেটা শিখতে পারবে সেটা হচ্ছে কি, তুমি একজন ভালো এডিটর হতে পারবে, আচ্ছা। একজন ভালো অ্যাক্টর হতে পারো, একজন ভালো স্ক্রিন রাইটার হতে পারো, বাট তুমি ডিরেকশন নিয়ে পড়তে পারবে না। মানে আমি ভেবেছিলাম প্রথমে যে আমি ডিরেকশন নিয়ে পড়াশোনা করবো, বাট তারপরে ঢুকে দেখি যে ডিরেকশন নিয়ে ওখানে পড়ার মতো কিছু নেই। আচ্ছা। তুমি একজন ভালো এডিটর হতে পারবে। এবং আমার কাছে ফিল্ম স্কুলে ভর্তি তখনই হবে যখন তুমি ডিরেকশন বাদ দিয়ে তুমি অ্যাক্টিং এর জন্য পড়াশোনা করতে চাও, অথবা তুমি এডিটিং নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিন প্লে রাইটিং কিভাবে করতে হয় বা এই টাইপের জিনিসপত্র নিয়ে তুমি যদি করতে চাও, তাহলে তুমি ফিল্ম স্কুলে ঢুকতে পারো। আচ্ছা, কলকাতার মধ্যে কোথায় এই ফিল্ম স্কুল আছে বা অ্যাডমিশন মানুষ নিতে পারবে? সত্যজিৎ রায় ফিল্মস ইনস্টিটিউশন আছে, আচ্ছা। নিফা আছে, আচ্ছা। দেন আরবিউ আছে, এরকম আরো অনেক আছে। এগুলো মেইনলি প্রচলিত। তুমি কোথায় অ্যাডমিশন নিয়েছো? আমি আরবিউ। আচ্ছা। সত্যজিৎ রায়ের যে চলচ্চিত্র, এইগুলো দেখে তুমি কতটা ইন্সপিরেশন? অ্যাকচুয়ালি আমার এই ফিল্ডে আসা এবং এই ফিল্ম মেকিং করা বা ডিরেকশনে আসা একমাত্র সত্যজিৎ রায়ের জন্য। উনি না থাকলে আমি ফিল্ডে আসতেই পারতাম না। অ্যাকচুয়ালি আমার বাবা প্রচন্ড বড় ফ্যান ছিলেন সত্যজিৎ। আমার প্রথম বই দেখা গুপিগাইন বাঘা। তো আমি গুপিগাইন বাঘাবাইন তখন আমি আমি খেতে বসলে আমার গুপিগাইন বাঘাবাইন লাগে, ঠিক আছে? তো আমি একটা ম্যাজিক দেখেছি ওই সিনেমাটার, যে গুপিগাইন বাঘাবাইন তখন আমি যেভাবে দেখতাম বা যে ভিজুয়ালে বা যে থিঙ্কিং এ দেখতাম, এবং এখন আমি যে থিঙ্কিং এ দেখি, প্রত্যেকটার সাথে অসাধারণভাবে মিলে যায়। মানে 8 থেকে 80 যেই দেখুক, ওই ফিল্মটা প্রত্যেকের সাথে অসাধারণভাবে মিশে যায়। এবং সেটা বাদ দিয়ে বলতে পারি আমরা আগন্তুক, এটা অসাধারণ ছবি। দেন জন অরণ্য, অপুর সংসার, পথের পাঁচালী, এই ফিল্মগুলো থেকে আমরা শিখতে পারি যে কিছু না থেকেও কিভাবে সব কিছু তৈরি করে দেওয়া যায়। যেমন পথের পাঁচালীতে যে বাড়িটা ছিল অপুর, এবং প্রথম দিকে যে বাড়িটা ছিল, হুম। ওটা অরিজিনাল একটা জায়গায় গিয়ে শুট করা, একটা আচ্ছা। গ্রামে। হুম, হুম। দেন একটা সিন আছে যেখানে অপু বসে পড়াশোনা করছে, ওর বাবা পড়াচ্ছে, এবং পাশ দিয়ে ট্রেনের আওয়াজ যাচ্ছে, হুম। এবং উমা পাশে বসে চুল আসাচ্ছে। হুম। তো ওই যে সেটটা ছিল, ওটা অ্যাকচুয়ালি আমাদের ইন্দুপুরিতে মানে সেট সাজিয়ে বানানো হয়েছিল, এবং ওটা করা ইম্পসিবল একটা ব্যাপার, যে রেপ্লিকা, সেম টু সেম রেপ্লিকা, যে লোকে ধরতে পারবে না এই বিষয়টা। এটা সত্যজিৎ রায় করে দেখিয়েছিলেন যখন তার কিছু ছিল না। এবং এই ফিল্মটা যেভাবে উনি তৈরি করেছেন, যে নিজের পছন্দের জিনিসপত্র বিক্রি করে, ওয়াইফের সোনার জিনিস বন্ধক রেখে, সব কিছু করে তিনি যেভাবে ফিল্মটা তৈরি করেছিলেন, এবং অর্ধেক ফিল্ম তৈরি করেছিলেন, তারপরে এই ফিল্মটা বন্ধ হয়ে গেছিল টাকার জন্য। তারপরে তিনি আবার টাকা জোগাড় করেন। দেন 1.5 বছর পর, তার মাঝখানেও ব্যাপার আছে, তার মাঝখানেও ওনার টেনশন ছিল যে অপুর গলা না ভেঙে যায়। অপুর যদি একবার গলা ভেঙে যায় বা বড় দেখতে হয়ে যায়, তো তখন ওই চরিত্রটা তাকে মানাবে না। মানাবে না। বা উমা যদি একটু বদলে যায়, হুম। বা রানা ঠাকুর, হুম। উনি যদি, ওনার যদি কিছু হয়ে যায় ওই সময়, কারণ উনি এমার্জেন্সি পজিশনে ছিলেন, ওই সময় ওই জিনিসটাকে ক্যালকুলেট করে এগিয়ে নিয়ে যাওয়া, দ্যাটস নট আ জোক। এবং উনি ওটা করে দেখিয়েছিলেন, এবং বাংলা সিনেমাকে আলাদাভাবে পৃথিবীর কাছে দেখতে শিখিয়েছিলেন। কারণ এই জিনিস পথের পাঁচালী না তৈরি হলে এখনকার এই ফিল্ম মেকিং কোনদিন তৈরি হতো না। ইন্ডিপেন্ডেন্ট ফিল্মগুলো যেগুলো এখন বেরোচ্ছে বা যেগুলো রিলিজ করছে, এর ভবিষ্যৎ কতটা হতে পারে? আমি বলিনি, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানানোটা খুব ইম্পর্টেন্ট। কারণ কর্পোরেট ফিল্ম বানানো না খুব একটা বদ্ধ করে দেয় মানুষকে, যে তুমি
এর থেকে বাইরে এইট করতে পারবে না। হুম। তুমি পলিটিক্যাল জনরায় যেতে পারবে না। না। তুমি গালি গালাজ যেখানে তোমার দরকার, বা কিছু এমন মুভমেন্ট যেটা ভালগার হতে পারে, হুম। বাট ওটা খুব ইম্পর্টেন্ট ওই জায়গাটায়। এবার হুম। আমি ধরে নিই একটা গ্রামের ছেলে, হুম। ঠিক আছে, তাকে আমি আমাদের মতো ভাষায় কথা বলাতে পারবো না। না। তাকে আমি ওই ভাষাটাতেই কথা বলাতে হবে, বাট ফিল্মে তুমি ওটা করতে পারবে না। একদম। এবং এমন কিছু জায়গা যেখানে তুমি রকে কিছু বসে ছেলে আড্ডা মারছে, এখনকার সময়ের ছেলে, তারা গালিগালাজ করবে। হ্যাঁ। কারণ তারা গালিগালাজ না করে তাদের মধ্যে ওই ফিলটাই আনা যাবে না, এটা নর্মালি। তো ওই ওই জিনিসটা তুমি কর্পোরেট ফিল্মে দেখাতে পারবে না। না। ওটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিতে হবে। বাট ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে এই জিনিসটা ফ্রিডম আছে। তুমি আচ্ছা। ইউ ক্যান অ্যাড হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। ওকে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, কর্পোরেট ফিল্মের মধ্যে ধুরন্ধর 2, ওই ফিল্মটার মধ্যে প্রচণ্ড পরিমাণে খিস্তি খামারি আছে, হুম। বাট ওটাকে এমনভাবে এমন জায়গায় ইনপুট করেছে হুম। যেটা সেন্সর কাটেনি। হ্যাঁ। তো এটা এই বুদ্ধিটা আমরা এইখান থেকেই পেয়েছি, যে কাজ করে 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 এতটা ইম্পর্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। এবার যদি আমি এটার ভবিষ্যৎ বলি, টু বি অনেস্ট, ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্মের এখন যা লোকের রান টাইম হয়ে গেছে ওয়াচিংয়ের, তারা রিল ছাড়া কিছু দেখছে না। একদম একদম। ঠিক আছে, তো আধ ঘন্টার শর্ট ফিল্ম, 40 মিনিটের শর্ট ফিল্ম হাতে গোনা কয়েকটা মানুষ দেখছে। হ্যাঁ। তো এবার বলা যায় না ভবিষ্যতে কি হবে, হয়তো আবার ওয়াচ টাইম বাড়বে। তো আমি এইটুকু মনে করি যে ভবিষ্যৎ হয়তো আছে, হয়তো আছে। তো তুমি করে যাও, কারণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে এখন যে পরিমাণে পাওয়ার এসছে, প্রত্যেকটা মানুষ যে পরিমাণে ফিল্ম তৈরি করছে, আগে এতটা ছিল না। এখন যে পরিমাণে কম্পিটিশন বেড়ে গেছে। যে ফিল্ম প্রোডাকশনটা চালাচ্ছে, এইটার নাম আর্যকন্যা কেন? অ্যাকচুয়ালি আর্যকন্যা ফিল্মস নামটা এসছে, আর্যকন্যা আমার ঠাকুমার ছদ্মনাম। আমার ঠাকুমা বলে রাখে, আমার ঠাকুমা বইল। আচ্ছা। তো আমার ঠাকুমার একটা ছদ্মনাম আর্যকন্যা ফিল্মস। তো এই নামটা, এই ফিল্ম প্রোডাকশনটা অ্যাকচুয়ালি ওনার জন্য এবং ওনারকে উৎসর্গ করে, ওনাকে গিফট দেওয়ার জন্য এই জিনিসটা থেকে যায়, যাতে আমার আম্মা আজীবন থেকে যায় প্রত্যেকটা জায়গায় যেখানে আমি থাকি আমার নামের সাথে। বাহ। তো আমি কি একটা ছোট গল্প বলি। তো আমি ছোটবেলা থেকে, আমার বাবা থাকতেন না, তো আমার ছোটবেলা থেকে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং আই মিডল ক্লাস। বাট আমি এটা কোনোদিন বলতে পারবো না যে আমি খুব কষ্টে দুঃখে বড় হয়েছি। আমি যথেষ্ট ভালোভাবে এবং যথেষ্ট হাসিভাবে, যথেষ্ট মন খুলে বড় হয়েছি। সেটা পুরোপুরি একজন ওম্যানের জন্য, একজন মহিলার জন্য, যেটা আমার ঠাকুমা। আমার আম্মা ছিলেন বলে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি, আমার আম্মা ছিল বলে আজকে আমি ফিল্ম মেকিং করতে পেরেছি, এবং আমার আম্মা ছিল বলে আমি আমার প্রোডাকশন হাউস খুলতে পেরেছি। তো তখন আমি ভয় পেতাম যে আহ, আমার আম্মা জানলে কি বলবে, রাগ করবে না তো, বকবে না তো। তো আমি লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতাম, ঠিক আছে, প্রচন্ড লুকিয়ে পড়াশোনা করতাম। মাধ্যমিকের এক্সাম দিচ্ছি, তখন আমি মাধ্যমিকের পড়া ছেড়ে আমি ফিল্ম বুক নিয়ে পড়াশোনা করছি। পরের দিন আমার ম্যাথামেটিক্স এক্সাম, আমি তার আগের দিন ফিল্ম নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে, ভিডিও দেখছি, সবকিছু করছি। তো মাধ্যমিক হয়ে যাওয়ার পর আমি একটা সার্টিফিকেট পাই। তো তখন আমি ওটা আম্মাকে দেখাই, আমার আম্মা প্রচন্ড খুশি হন, এবং তখন আমি আমার আম্মাকে বলি যে আমার একটা ক্যামেরা লাগে। তখন আমি খুবই ছোট, আমি জানতাম না যে, আমি তখন বুঝতেই পারতাম না যে টাকার কি ভ্যালু, সেটা কোত্থেকে আসবে। কারণ আমি ছোটবেলা থেকে দেখেছি আমি ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে আজ ওই জায়গাটায় এসেছি। অভাবটা দেখতে হয়। অভাবটা দেখতে হয়নি কোনোদিন ভাতের অভাব হয়নি, কোনোদিন জামা কাপড়ের অভাব হয়নি। আমার আম্মার একটা ব্যাপার ছিল যে তিনি কোনোদিন আমি জামা চাইতাম, তিনি জামা দেবেন। আচ্ছা। আমার এক্সেসরিজ তিনি দেবেন। আচ্ছা, কিন্তু আমার যেটা নিড, যেটা আমার লাইফের মেইন নিড, সেটা বই হতে পারে, সেটা 10,000 টাকা দাম হলেও সেটা আমার আম্মা এনে দিয়েছে আমার। সেটা বই হতে পারে, সেটা আমার যা ইচ্ছা হতে পারে। তো আমি একদিন ক্যামেরা চেয়েছি, তো আমার আম্মা প্রথমে বলে যে ঠিক আছে আমি দেবো। তো এই মানুষটা উইদাউট এনি কজ, আমি কি করব, কিভাবে করব, কোনো কিছু জিজ্ঞেস না করে সে আমার একটা 50,000 টাকার ক্যামেরা এনে ডিএসএলআর। সেটা আমার ফার্স্ট ক্যামেরা, সেটা নিয়ে আমার ফার্স্ট শুট করা। আচ্ছা, ঠিক আছে, তখন আর কোনো ফিল্মস আসেনি। আচ্ছা, তখন কাজটা করতে করতে আমি নিফাতে এক্সাম দেওয়া শুরু করি। তো তখন আমার এইচএস এর এক্সাম দিয়েছি, লাস্ট এক্সাম, ঠিক আছে, হেভি খুশি। তার এক সপ্তাহ পর আমার নিফার ফাইনাল এক্সাম।
ঠিক আছে, সেদিন আমার ক্যামেরাটা চুরি হয়ে যায়। চুরি হয়ে যায়। আমার বাড়ি থেকে চুরি হয়ে যায়। আচ্ছা। আমি লাইফে কোনোদিন কাঁদিনি। আমি লাইফে দুবার কেঁদেছি, আমার বাবার জন্য আর আমার ক্যামেরার জন্য। ওই দিন আমি টানা 2 দিন ধরে আমি হাউ হাউ করে কেঁদেছি। যে ওটাই সম্বল ছিল। সম্বলের থেকে বড় কথা, আমার লাইফের সব থেকে বড় এক্সাম। একদম। নিফাতে মানুষ সিট পায় না, আমি সিট পেয়ে এক্সাম দিয়েছি, আমার ফাইনাল এক্সাম দিতে পারছি না, কারণ ক্যামেরা। তো ওটা কতটা কষ্টের আমি ওটা বুঝলাম। তো তারপরে বছর যায়, আমি ভেঙে পড়েছিলাম খুব। তো আমার আম্মা ওটা দেখেছিলেন, আমার কাজ বন্ধ ছিল, সব বন্ধ ছিল, আমাদের পুরো প্রোডাকশন আটকে গেছিল। তো আমার আম্মাকে তখন আমি বলি যে আম্মা লাস্ট বার একটা ক্যামেরাতে। তো আমার আম্মা বলে ঠিক আছে, তুমি ভালো ক্যামেরা নিই, এটা নিয়ে তুই ভবিষ্যতে কাজ করতে পারবি। আমার আম্মা উইদাউট এনি কজ 2.5 লাখ টাকার সোনি ক্যামেরা দিয়েছিল আমার। বাহ। সে মানুষটা 84 বছর বয়স, সে মানুষটা পেনশনে চলে, সংসার কিভাবে চালাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু সে আমায় 2.5 লাখ টাকার ক্যামেরা এনে দিয়েছিল। ওনার কৃতিত্ব বহুত বড়। উনি না থাকলে আমি কোনোদিন এই জায়গাটা আসতে পারতাম না, কোনোদিন আসতে পারতাম না। সো দ্যাটস ওয়াই ওনাকে উৎসর্গ করে আমার এই প্রোডাকশনের নাম দেওয়া। এই প্রোডাকশনটা তার জন্য, প্রত্যেকটা কাজ তার জন্য। আচ্ছা, ফিল্ম মেকিং শিখতে গেলে কোন বই পড়া উচিত এবং কোন সিনেমাগুলো বেশি দেখা উচিত? একটা বই আছে যেটা আমি সব থেকে বেশি রেকমেন্ড করবো, ট্রুফো বাই হিচকক। আচ্ছা। ওই একটা ফিল্ম আছে, তো হিচককের ওই ফিল্মটা হচ্ছে গিয়ে তার এক একটা ফিল্মের ডেফিনেশন, যে সে কিভাবে বানিয়েছে এবং ফিল্মটার মানেটা কি। তো ওই ফিল্মটার পড়ার একটা নিয়ম আছে, তুমি যখন বইটা পড়বে প্রথমে সিনেমাটা দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে সিনেমাটা দেখো, দেন তুমি চ্যাপ্টারটা পড়ো, দেন তুমি বুঝতে পারবে যে কিভাবে এই ফিল্মটা তৈরি হয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে কেন ওই ক্যামেরা অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে, ওই ক্যারেক্টারটা কেন ওখানে দাঁড়িয়েছিল। ওই ফিল্মটা যদি একবার কেউ পড়ে নেয়, তার আর কোনো কিছু করতে লাগবে না, কোনো কিছু না। আর আর কিছু বই বলবো আমি, যেমন সত্যজিতের কিছু বই আছে, ওয়াইডার আইস বলে। আচ্ছা। তো ওই বইটা পড়তে পারো, ওই বইটাতে স্ক্রিন প্লে কিভাবে তৈরি হয় এক্সেট্রা সব কিছু তুমি জানতে পারো। আচ্ছা, প্রচুর মানুষ এখন, প্রচুর ব্লগার আছে, প্রচুর ইনফ্লুয়েন্সার আছে, যারা কিছুই করে না, সারাদিন কি করছে না করছে, হেলো কোনটা, এইগুলো নিয়ে ব্লগ করে যাচ্ছে। এদের বিষয়ে তুমি কি বল? দেখো, ফার্স্ট অফ অল এখনকার মানুষ, মানে যারা কম বয়সী বা আমাদের মতো বয়সী, যারা এমনি নর্মাল বসে আড্ডা মারে, কাজ করে আসে, তারা অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসগুলো দেখছে বলে অ্যালগরিদম বুস্ট করছে। এবং ক্রিয়েটিভ মানুষ এগোতে পারছে না এদের জন্য। একদম। কারণ একটা ক্রিয়েটিভ মানুষ, মানে আমি এই ফিল্ডে আছি বলে বলছি, না থাকলেও বলতাম যে এতটা ক্রিয়েটিভ হওয়ার পরেও, মানে একটা নাচের রিল, যারা সত্যিকারে নাচছে তারা খাচ্ছে, তারা রিহার্সাল করছে, তারা গানের বিট বুঝছে এবং তারা তারপরে নাচছে, সেটা প্রচন্ড ক্রিয়েটিভ, বাট একদম। সেটা লোকের কাছে যাচ্ছে না। না। যারা নর্মালি রাস্তায় দাঁড়িয়ে হাত পা ছুড়ছে, যা ইচ্ছা করছে, হ্যাঁ, তারা যাচ্ছে, তারা যাচ্ছে। খিস্তি খামারি করছে, হুম। তারা যাচ্ছে, দিনে বসে খাচ্ছে, হ্যাঁ। লোকের খাওয়ার আওয়াজ শুনছে লোকে বসে বসে উইদাউট এনি রিজন। এবার যেমন কিছু কিছু ফুড চ্যানেল আছে, যেমন ফুডকা, হুম। তারা কিন্তু রিসার্চ করে তারা জ্ঞান দিচ্ছে যে এই জিনিসটা এখানে তৈরি হলো, তারা ক্রিয়েটিভ। একদম। বাট যারা বসে এসএমআর দিচ্ছে তারা একদম ক্রিয়েটিভ নয়, একদম। তারা খাওয়ার আওয়াজ দিচ্ছে, সে নিজে খাচ্ছে। হুম। বাট যারা সত্যিকারের ক্রিয়েটিভ তারা আসতে পারছে না এই ফিল্ডে, তার কারণ একটাই, কারণ হচ্ছে গিয়ে কেউ, মানুষরা না, ক্রিয়েটিভ সেন্সটা মানুষের মাথা থেকে উড়ে গেছে, তারা মাথা খাটাতে চাইছে না কোনো কিছুতে। তুমি এখন একটা থ্রিলার বানালে, সেই থ্রিলারটা লোকে দেখার মতো ক্ষমতা নেই, কারণ সময় নেই মানুষের, সময় থাকলেও না, ইচ্ছে নেই। ইচ্ছে থাকলেও একটা জিনিস নেই, সেটা হচ্ছে গিয়ে ভাবার ক্ষমতা। একদম। ভাবার ক্ষমতা উড়ে গেছে মানুষের মাথা থেকে। তাদের কাছে ক্যামেরা নেই, ফোন দিয়ে জার্নি শুরু করতে চাইছে, ফিল্ম মেকিং শুরু করতে চাইছে, তাদের জন্য তুমি কিছু টিপস দাও। ফিল্ম মেকিং এর জন্য ক্যামেরার সবসময় প্রয়োজনীয়তা নেই। আমরা ফিল্ম মেকিং শুরু করেছিলাম ফোন দিয়ে, ওকে, ঠিক আছে, হ্যাঁ,
তুমি কোয়ালিটি বাড়াতে গেলে তোমার ক্যামেরা লাগবে, ওটা কোয়ালিটি। বাট ক্রিয়েটিভিটি কিন্তু ক্যামেরায় বাড়ায়। এবং আমি অনেক চ্যানেল দেখেছি যাদের কাছে ক্যামেরা আছে, স্টুডিও আছে, অগুন্তি লাইটস আছে, বাট তারা কিছুই বানাচ্ছে না। তারা স্কেচ বানাচ্ছে, আর কি ফাইজলামি ভিডিও বানাচ্ছে, জল ছোড়াছুড়ি করছে, এসব বানাচ্ছে। বাট একটা আমি এমন ছেলে দেখেছি যার কাছে একটা ফোন আছে, ফোন থাকতেও সে এমন অসাধারণ কিছু শর্ট ফিল্ম বানিয়েছে বা এমন অসাধারণ কিছু রিলস বানিয়েছে যেটা দেখে মুগ্ধ হওয়ার মতো। ফোন বা ক্যামেরা বা তোমার কাছে কি আছে সেটা ফ্যাক্টর করে না, তোমার কাছে কতটা ক্রিয়েটিভিটি আছে সেটা ফ্যাক্টর করে। তুমি প্রথমে শুরু করো না ক্যামেরা মানে ফোন দিয়ে, যদি ফোন দিয়ে শুরু করো তোমার ক্রিয়েটিভিটিটা লোকে দেখাও, তারপরে আস্তে 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 বাড়বেই গ্যারেন্টি। ক্রিয়েটিভিটি তোমাকে ওখানে নিয়ে যাবে। যদি তোমার ক্ষমতাটা তুমি না ছাড়ো, হাল যাতে না ছাড়ো, তুমি যদি হালটা ধরে রাখতে পারো, ক্রিয়েটিভনেস ধরে রাখতে পারো, হ্যাঁ লোকে পাগল বলবে, ছাগল বলবে, লোকে বলবে হ্যাঁ কি করছিস পাগলের মতো, যা কাজ কর, এই কর, পয়সা পাচ্ছিস না, কিছু করছিস না। তুমি যদি ওটা ছেড়ে দাও দেন তুমি শেষ। যেমন আমি, লোকে আমাকে বলে এবং ইন্দ্রশিসকেও বলে যে কি করছিস এইসব, কোনো লাভ নেই কিছু নেই। প্রথম দিকে আমাদের অনেক শুনতে হয়েছে, বাট এখন আমাদের শুনতে হয় না, এখন একদমই শুনতে হয় না। আমি আমার মাকে এই কথাটাও বলেছিলাম যে আমি যে ফিল্ডে এগাচ্ছি মা, আমি আর এমন দিন আসতে পারি যে আমার হয়তো ভিক্ষা করে খেতে হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি ভিক্ষা করেই খাবো, কিন্তু এইগুলোই করবো। আমি এইটা ছাড়বো না। আমার কাছে আমার ক্যামেরা থাকবে, আমি ক্যামেরা নিয়ে ভিক্ষা করতে বলবো, কিন্তু আমার ক্যামেরাটা আমার হাত দিয়ে যাবে না। অডিয়েন্স কিরকম ফিল্ম দেখতে পছন্দ করছে? যেমন ধরো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আছে, শর্ট ফিল্ম আছে, এগুলোর মধ্যে কোনগুলো বেশি দেখতে চায়? সে কখনো তাদের শর্ট ফিল্ম ভালো যাচ্ছে, কখনো তারা ফুল ফিল্ম দেখছে, কখনো ডকুমেন্টারি দেখছে, এরকম ব্যাপার। এবার তার মধ্যে জনরা নির্ভর করছে। এবার জনরা প্রত্যেকটা পছন্দ, প্রত্যেকটা অডিয়েন্স আছে। বাট এবার তুমি যদি কোনো রোমান্টিক অডিয়েন্সকে তুমি যদি পার ডে রোমান্টিক দিতে থাকো, তারও না একটা সময় গিয়ে একঘেয়ে লাগবে। মানে প্রত্যেকদিন তোমার ডাল ভাত হয়তো খেতে খুব পছন্দ, তুমি ওটা ছাড়া মনে মনে ভাবছি আমি ওটা ছাড়া ওটা পেলে আমার কিচ্ছু লাগবে, কিচ্ছু লাগবে না। বাট তোমাকে যখন এই পার ডে ডাল ভাত দেওয়া হচ্ছে তখন গিয়ে তোমার একটা সময় পর মুখ মেরে যাবে, তখন মনে হবে ডালটা বাদ দিয়ে তরকারি খেয়ে। এইটাই। তুমি রোমান্টিক দিচ্ছ দাও, রোমান্টিক ফিল্ম বানাচ্ছ বানাও, বাট তার মাঝখানে তুমি একটা ফ্যান্টাসি, তার মাঝখানে তুমি একটা সাইফাই, তার মাঝখানে তুমি একটা অ্যাকশন মিলিয়ে মিশিয়ে দিলে না লোকে খায়। হ্যাঁ একটা চলবে না, দুটো চলবে না, বাট অডিয়েন্স নেবে। প্রত্যেকটার একটা আলাদা আলাদা জনরা আছে, প্রত্যেকের অডিয়েন্স আছে, বাট ওই টাইম লাইনে গিয়ে আটকে যাচ্ছে। আজকে আমরা ফিল্ম মেকিং নিয়ে অনেক কিছু জানলাম। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান, এবং আমাদের চ্যানেল অরিজিনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পাশাপাশি EIF চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না।